নাবিলা কফি হাতে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই আঙ্গুলে সিগারেটের ফুলকা লেগে আঙ্গুলটা পুড়ে গেছে অনুভব করলাম। সিগারেট যে কখন শেষ হয়ে গেছে খেয়ালই করিনি। নেন, কফি ঠান্ডা হয়ে যাবে, আগে কফিটা খেয়ে নিন। কফিটা হাত বাড়িয়ে নিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে নাবিল আবারও সে পুরাতন প্রশ্ন ছুড়ে দিল। আকাশের পানে কি দেখছেন? দুঃখ দেখছি। দেখছি চাঁদ কিভাবে নিঃস্ব নিঃসঙ্গ হয়ে থাকে। কে বলল চাঁদ নিঃস্ব আর নিঃসঙ্গ? চাঁদ সঙ্গীহীন হলে আকাশের সহস্র তারা কার সঙ্গী? আর চাঁদ সম্পূর্ণ সূর্যের উপর নির্ভরশীল। সুতরাং চাঁদ নিঃস্ব নিঃসঙ্গী কোনোটাই না। ও আচ্ছা, জানতাম না তো। মিথিলাকে কল দিন একটা। সে এখনো আসছে না যে। মিথিলাকে কল দিলাম, ওর মোবাইল তো ব্যস্ত বলছে। একটু পর সেই কল দিয়ে বলল আমরা কই। মিথিলা আসার পর রাতের খাবার খেয়ে সবাই চলে আসলাম রুমে। কাল সকালে উঠে ঘুরতে বের হব, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই একসাথে চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী এক ক্যাফে। একসাথে সবাই বিভিন্ন রঙের চা খেতে। চা খেয়ে চা বাগানে ঘুরে তারপর বের হলাম জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর এইসব ঘুরে দুপুরে মায়াবী ঝর্ণার মায়াবী রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর বিকেলে চলে গেলাম রাতারগুল সোয়াম ফরেস্টে। পানির উপর এই জঙ্গলে ঘুরে বেরিয়ে খুবই সুন্দর লাগলো। নাবিলের অনুমতি ছাড়াই আজ নাবিলের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। সবারই আজকের দিনটা খুব ভালোই কেটেছে। সারাদিন ঘুরে ক্লান্ত হয় সবাই যার যার রুমে চলে গেছে ফ্রেশ হতে সবাই বাইরে আসতেছে। স্যার, আমার খুব ইমার্জেন্সি একটা দরকার পড়ে গেছে বাসায়। আপনি অনুমতি দিলে আমি এখনই রওনা হতাম। হঠাৎ করে এমন কথা? আর কি এমন জরুরি কাজ? ফ্যামিলি প্রবলেম, প্লিজ আমাকে বাসায় চলে যেতে দিলে ভালো হতো। আচ্ছা, এখন রাতের খাবার খাওয়া আমি দেখতেছি। ড্রাইভারকে কল দিলাম। আজকে সারাদিন ড্রাইভ করে সেও ক্লান্ত, তারপর আসলো। আসসালামু আলাইকুম স্যার। আমি জানি তুমি খুব ক্লান্ত, তারপর একটা অনুরোধ করি তোমাকে। এইসব কথা বলবেন না স্যার, অনুরোধ না, আপনি শুধু বলুন কি করতে হবে। মিথিলাকে ওর বাসায় ছেড়ে দিতে হবে তোমার, আর আসার প্রয়োজন নেই। কাল আমরা চলে যেতে পারবো। ঠিক আছে স্যার। খাবার খেয়েছো? না স্যার, মাত্র খেতে বের হতাম। আচ্ছা, আমাদের সাথেই বসো। না স্যার, আমি অন্য কোথাও থেকে নিয়ে খাবো। তুমি আমাদের সাথে কে মিথিলাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে, কোনো সমস্যা যেন না হয়। আচ্ছা স্যার। স্যার, আমার জন্য গাড়ির প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আর আপনাদের যাতায়াতের সমস্যা হবে পরে। তুমি আমার সাথে এখানে এসেছো, বাসায় ফেরার আগ পর্যন্ত তোমার কিছু হলে তার দায়ভার আমার ঘাড়ে এসেই পড়বে। স্যার ঠিক বলেছে, এত রাত করে তোমাকে একা ছেড়ে দেওয়া যায় না। ধন্যবাদ স্যার। খাওয়া দাওয়া শেষ করে মিথিলা সব গুছিয়ে নিয়ে আসলো। আমি ড্রাইভারকে সব বুঝিয়ে কিছু টাকা বকশিস দিয়ে বিদায় দিলাম। আমার জন্য তো এখন আরও বেশি ভালো হয়ে গেল। এই সিলেট এখন নাবিলা আর আমার, ভাবতে খুশি লাগছে। নাবিলা, আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। কালকে আবার মিস্টার আরিয়ান শিকদারের সাথে ডিলটা নিয়ে কথা বলতে হবে। আপনিও ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মিস্টার আরিয়ান শিকদারের সাথে মিটিংয়ে। মিস্টার নীরব, আমি ওই দিন ডিলটা নিয়ে কিছু বলিনি বলে কিছু মনে করেননি তো? মিস্টার আরিয়ান কি যে বলেন, আমি কিছুই মনে করিনি। কারণ আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি যেগুলো ডিল সম্পন্ন হয়েছে ওগুলো দিয়ে আরও 6-7 বছর ভালোই চলবে। তা আমি জানি যে কোম্পানি আপনার আব্বার হাতে গড়া, সেটা উপরে ওঠা থেকে কেউ ঠেকাতে পারবে না। ডিলটা না হলেও কোম্পানি তেমন কিছুই হবে না, কিন্তু আমার মনটা খারাপ হবে শুধু এই ডিলটা আমার প্রথম ডিল হিসাবে। আপনি সদ্য নতুন কোম্পানির দায়িত্ব আসাতেই আমি ওই দিন সময় চেয়েছিলাম, তারপর ভেবে দেখলাম আপনার বাবার ব্যবসায়িক অভিজ্ঞতা আপনার মাঝে একটু হলেও আছে, আর তাই আমরা আপনাদের সাথে ডিলটা করতে রাজি। ধন্যবাদ মিস্টার আরিয়ান শিকদার। অফিসিয়ালি সব ডকুমেন্ট সাইন করা শেষে। সেদিন এসেও কিছু খাননি, আজ তো কিছু খাওয়াই যায়। নাবিলা, আপনি কিছু খাবেন? না, কিছু খাবো না। আচ্ছা, আমার জন্য শুধু একটা কফি হলেই চলবে। একটু অপেক্ষা করেন, আসছে। আপনি আমাদের কোম্পানিতে আসেন কিছুদিনের মধ্যেই। আমাদের মাঝে ডিল যেহেতু হয়েছে, এখন তো মাঝে মধ্যে যাওয়া আসা হবে। কিছুক্ষণ পর কফি আসলো, খেয়ে দুজনে কিছু কথা বলে চলে আসি। আজ আমি অনেক খুশি। আমাকে দেখে নাবিলাও খুশি। আমি নাবিলাকে বললাম, নাবিলা চলুন আজ একটা অন্য কোথাও থেকে যাই। কেন? আজকে তো এই হোটেলে চেক আউট করতে হবে বিকেলের ভেতরেই। তো আবার অন্য হোটেল কেন? না, আসলে আজকে মনটা খুব ভালো লাগছে। আসুন কোথাও ঘুরতে যাই, সেখানে রাতে থেকে তারপর কালকে বাসার উদ্দেশ্যে রওনা দিলে কেমন হয়? খারাপ না, কিন্তু কোথায় যাবেন? চলুন মেঘালয় দেখে আসি। মেঘালয় তো ভারতে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড় দেখব। ও আচ্ছা, তাহলে যাওয়া যায়। আচ্ছা, হোটেলে গিয়ে সবকিছু গুছিয়ে নেন তাহলে, যেন দুপুরের ভিতরে বের হয়ে যেতে পারি। আচ্ছা। কিছুক্ষণ পর সব গুছিয়ে নাবিলা আমার রুমে এসে নক করলো। দরজা খুলে দিয়ে দেখি নাবিলা। তাকে বললাম, আপনি বসুন।
আমার মিনিট 5 সময় লাগবে। আর সব কিছু চেক আউট করে বের হলাম হোটেল থেকে। দুজন মিলে বের হয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পরে আমরা এসে দাঁড়ালাম বিছাকান্দির শীতল পানির উপর। পাথরের উপর বসে দুজন মিলে পানিতে পা ডুবে বসে আছি। এর আগে আমার বিছনাকান্দি যাওয়া হয়নি। আর মেঘ আর পাহাড় দেখেছি। বিকেল ঘুরিয়ে আকাশে লাল আবছা পড়েছে। আমি কিছু খাবার আর পানি নিয়ে আসলাম। আসার পথে নাবিলার পিছন পিছন কিছু ছবিও তুললাম। খুব সুন্দর একটা ছবি। আকাশে লাল আবছা, সামনে বড় বড় পাহাড়, একটা মেয়ে পাথরে বসে পা ভিজে সামনের অপরূপ সৌন্দর্যের অনুভূতি নিচ্ছে। জায়গাটা খুব সুন্দর। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। খুব ভালো লেগেছে আমার। আপনার থেকে বেশি না। কিছু বললেন? আপনার সাথে তুলনা করার মতো সুন্দর না। এখানেও মজা করা শুরু করে দিলেন? না, সত্যি বলছি। আকাশে যে সূর্য ডুবে গেছে খেয়াল আছে? এখন চলুন আগে হোটেলে উঠি। চলুন। অন্ধকার আমার হাতটা ধরুন, না হলে পা মুচকে পড়ে যাবেন। পানির নিচে পাথর আর অন্ধকার। নাবিল আমার হাত ধরলো। ইচ্ছে করছে ধরে রাখতে সারা জীবন, কিন্তু না, কিছুক্ষণ পরে হাতটা ছেড়ে দিতে হলো। বিছনাকান্দির আশেপাশে ঘুরে দেখলাম হোটেল খুবই কম, আর সব হোটেলেই ভরাট হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। এখন চাইলেও সিলেট ফিরে যাওয়া সম্ভব না। তাই কোনো কিছু না পেয়ে বিছনাকান্দির একপাশে দেখলাম বিবিকিউ বানাচ্ছে খোলা আকাশের নিচে। সেখানে গিয়ে বসলাম। নাবিল আমার পাশে। এখানে বসে থেকে বিবিকিউ আর নান রুটি খেয়ে নিলাম। এইসব রান্না করেছে একজন মহিলা। দুজন মিলে মোটামুটি একটু বেশি খেয়েছি আজকে। তাই সেখান থেকে আর উঠিনি। মহিলা তো সবকিছু গুছিয়ে চলে যাওয়ার উপক্রম। এমন অবস্থায় কি যেন ভেবে তিনি আমাদের উদ্দেশ্যে, আপনারা এখনো এখানেই যে বসে আছেন? আসলে আমরা জানতাম না যে আশেপাশে হোটেল এত কম। এসে দেখি সব হোটেলই ভরা। তাই এখন থাকার কোনো জায়গা পাচ্ছেন না? ভেবেছিলাম সিলেট ফিরে যাব। না না, তা ভুলেও করতে যাবেন না। সন্ধ্যার পর এইদিকে ডাকাতির উপদ্রব একটু বেশিই বেড়ে যায়। সবাই এটাই বললো। তাই এখন কিছু না ভেবে এখানে বসে আছি। আপনারা কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। বলেন। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, আসলে বউ আমার অনেক ঘুরতে পছন্দ করে, তো তাই এখানে এসেছিলাম। আপনাদের খুব মানিয়েছে। আপনাদের সাথে জাতীয় পরিচয়পত্র আছে? আছে। তাহলে একটা উপকার আপনাদের করতে পারি আমি, কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র আমার কাছে দিতে হবে। আচ্ছা, কিভাবে উপকার করবেন যদি একটু বলতেন। আমার সাথে চলুন আপনারা। কিছুক্ষণ পর একটা বাসার ভিতরে ঢুকে তিনি সব জিনিসপত্র রেখে আমাদের থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে বললেন, ভয়ের কিছু নেই, তোমাদের পরিচয়পত্র রাখা হয়েছে। কোনো সমস্যা হলে যেন আমার সমস্যায় না পড়তে হয়। বুঝতে পেরেছি। আমার সাথে চলো, তোমাদের রুমটা দেখিয়ে দেই। মহিলার পেছন পেছন যেতে লাগলাম। তিনি একটা ছোট ঘরের সামনে নিয়ে গিয়ে বললেন, এখানে তোমরা থাকতে পারো। আসলে তার ছেলে শহরের বাইরে গেছে, তাই রুমটা খালি। তাই আমাদেরকে দিল। মহিলাটা চলে যেতে নিল। যদি কিছু লাগে তাহলে যেন তাকে বলি, এই বলে তিনি চলে গেল। এতক্ষণে নাবিলের দিকে তাকালাম। দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আপনার কোনো সমস্যা হবে না। আপনি পরে শুয়ে পড়ুন, আমি নিচে ঘুমাতে পারবো। আপনার নিচে ঘুমানোর অভ্যাস আছে? অভ্যাস হয়ে যাবে। আর এক রাতেরই তো। আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি উপরে ঘুমাতে পারেন, কিন্তু মাঝে একটা বালিশ রেখে বালিশের এপার আপনি আসতে পারবেন না, ওই পার আমিও না। আচ্ছা, আপনি ঘুমান। আমি আড়াল থেকে শার্ট খুলে একটা টি শার্ট পরে এসে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুম হয়নি। এপাশাপাশ করে কেটে গেল। সেই সাথে ভোরের আলোয় হালকা রশ্মি ঘরের ভেতরে এসে পড়ছে। সেই আলোতে আমি নাবিলার দিকে তাকিয়ে দেখছি ঘরের সিলিং ফ্যানটার বাতাস লাগেই না। নাবিলার কপাল বেয়ে ঘাম বেরোচ্ছে। চিকচিক গোলাপি ঠোঁট, যেন সবসময় ঠোঁটের কোনো হাসি ফুটেই থাকে। নরম দুটো ফোলা ফোলা গাল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। আমার ভেতর যেন ঝড় বইছে। কখনো কি আমার রাত আসবে না? নাবিল আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবে। সব চিন্তার অবসান হলো নাবিলার প্রশ্নে। আপনি উঠে পড়েছেন, আমাকে ডাকেননি কেন? ডাকলে তো আপনার সুন্দর মায়াবী মুখখানে দেখতে পেতাম না। এখন চলুন গিয়ে ফ্রেশ হয়ে আসি। দুজনে ফ্রেশ হয়ে বাইরে আসতেই মহিলা আমাদের খাওয়ার জন্য অনুরোধ করলো। এক প্রকার জোর করে তিনি আমাদের সকালে নাস্তা করালেন। নাস্তা শেষ করে ঘরে এসে সব গুছিয়ে নিয়ে বের হলাম। মহিলাটি বিকেলে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু থাকবো না বলে ওনাকে আড়ালে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে আসলাম। যদিও নিতে চাইনি, কিন্তু তিনি আমাদের অনেক বড় একটা সাহায্য করেছেন। যাওয়ার সময় তিনি আমাদের পরিচয়পত্রগুলো ফিরিয়ে দিয়ে বলে কিছু না মনে করতে, আর বললেন পরবর্তীতে আসলে যেন তাদের বাসায় আসি। বিদায় নিয়ে চলে আসলাম। সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে নাবিলাকে প্রশ্ন ছুড়ে দিলাম, বাস নাকি ট্রেন? বাসে আমার লং জার্নিতে বমি পায়, আর ট্রেনে আমি ছোট সময় ছিলাম, একবার উঠেছিলাম, বড় হওয়ার পর আর ওঠা হয়নি। তাহলে ট্রেনে যাওয়া যাক, কি বলেন? আমার জন্য ভালোই ট্রেন ভ্রমণ করতে পারলে। সিলেট স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটতে গেলে টিকিটই পাইনি। কাউন্টার থেকে শূন্য হাতে ফেরার পথে
এই যে ভাই, টিকিট লাগবে? শুনে পিছনে ফিরে দেখি একজন মধ্যবয়স্ক লোক। হ্যাঁ লাগবে। কয়টা লাগবে? কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলাম, যেখানে কাউন্টারে টিকিট নাই সেখানে এই লোক টিকিট পেল কোত্থেকে? ব্ল্যাকে এত টিকিট চলে যায় তাহলে? আসলে এটা আমাদের দেশে সম্ভব। যাই হোক, তিনি টিকিটের জন্য দ্বিগুণ টাকা চাচ্ছে। উপায় না পেয়ে নিয়ে নিলাম। দুজনে পুরো স্টেশনটা ঘুরে এসে ট্রেনটার জন্য অপেক্ষা করছি। ট্রেন এসে প্ল্যাটফর্মে ঢুকলো, ইঞ্জিন ঘুরে এসে দাঁড়ালো। আমরা উঠে গিয়ে সিটে বসলাম। ট্রেন ছাড়ার পর যেন সিলেটের সবথেকে বেশি সৌন্দর্য দেখা যাচ্ছে ট্রেনের জানালা দিয়েই। সিলেট, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ আরও অনেক জেলার প্রকৃতি অনুভব করতে করতে আমরা গন্তব্যে পৌঁছালাম। আগে থেকে বলে রাখায় ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। স্টেশন থেকে বের হয়ে গাড়িতে উঠে নাবিলাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে গেলাম বাসায়। বাবা মামার জন্য অপেক্ষায় ছিল। আব্বুকে ফাইলগুলো দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। বাবা, তোর তো কালকে আসার কথা ছিল, তাহলে আজ কেন আসলি? এমনি আম্মু, সিলেট ঘুরে আসছি একটু। তোর আব্বু বলল তোদের সাথে যে মিথিলা নামে মেয়ে গেছিল সে নাকি কালকের আগের দিনে এসে পড়েছে। সেখানে নাকি তুই আর নাবিলা ছিলি শুধু কাজের জন্য। তারপর ডিলটা ফাইনাল করে কালকে সিলেট করে রওনা দিছি। তা ডিলটা ফাইনাল হয়েছে? হ্যাঁ আম্মু, হয়েছে। ওইখানে ঘুরতে গেছোস, নাবিলার যে ওর ছবি তুলেনি? না তুলিনি, কিন্তু আমি লুকিয়ে কয়েকটা ছবি তুলেছি। দেখা তাহলে দেখি। এখন না, পরে দেখাবো। এখন খেতে দাও আগে, অনেকদিন তোমার হাতে খাই না। আচ্ছা আয়, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আব্বু আসলো খেতে। তা কেমন লাগলো সিলেট? সুন্দরই লাগছে। আচ্ছা ফাইল ঠিক আছে? ফাইল ঠিক আছে। কিছু বললা? বললাম তুই একটা অপদার্থ। কেন, কি হয়েছে? একটা মেয়েকে তোর মনের কথা বলতে পারোস না, তুই অপদার্থ না তো কি? তুমি এই কথা বলছো? ছাগল, তোদের সাথে শুধু প্রেজেন্টেশন করতে মিথিলাকে পাঠানো হয়েছে, আর না হলে ওরে পাঠানো হতো না। আমি বলেছিলাম আরিয়ানকে ডিলটার জন্য সময় নিতে, আর তাই সে সময় নিছে 3 দিন। আর তোদের সিলেটে ঘুরতে বলছে। তোকে আর নাবিলাকে একসাথে ঘুরার সুযোগ করে দিতেই প্রেজেন্টেশন শেষে মিথিলাকে বলছিলাম চলে আসতে। তাহলে এসব তুমি ইচ্ছে করে করেছো? ছাগল, যে জন্য করছি সেটাই তো করতে পারলি না, অপদার্থ না তো কি তুই? তুমি কি রাজি? যে মেয়ে আমার ছেলেকে অন্ধকার থেকে আলোর পথে এনেছে তাকে না মানার কি আছে? সত্যি? তুমি এত সহজে মেনে নিবে আমি ভাবিনি। এখন কি আমি মেয়ের বাসায় প্রস্তাবটাও নিয়ে যাব? না আব্বু, আমাকে সময় দাও। আমার ভালো লাগা না লাগা যেমন আছে তেমন নাবিলারও আছে। আমি চাই ওর সাথে আরও কিছুদিন এইভাবে থেকে দুজন দুজনকে ভালোভাবে জানতে। আর আমি সময় করে মনের কথা বলে দেখি, তারপর তোমাদের জানাবো। আচ্ছা, তোর যা মনে হয় তাই কর। গিয়ে নিজের রুমে বসে ল্যাপটপে নাবিলার পিকগুলো দেখছি। মেয়েটাকে খুব সুন্দর লাগছে। বারান্দা গিয়ে একটা সিগারেট ধরে দাঁড়িয়ে রইলাম। সিগারেট শেষ করে এসে কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম। আমার দেরি হবে বলে নাবিলাকে অফিসে চলে যেতে বলে দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার পথে সবার জন্য মিষ্টি কিনে নিলাম। অফিসে ঢুকে সিকিউরিটিকে আমার চেম্বারে মিষ্টিগুলো রেখে যেতে বললাম। সেও রেখে দিল। নাবিলাকে রেখে বললাম, মিষ্টিগুলো সবাইকে বিতরণ করে দেবেন। আচ্ছা স্যার। যান। সবাই তো বলবে কিসের মিষ্টি। আপনি নিয়ে বিতরণ করেন। আমি একটু পর সবাইকে বলবো ডেকে কিসের জন্য মিষ্টিমুখ করানো হলো। আচ্ছা। দাঁড়ান, আগে ম্যানেজারকে একটু ডেকে আনুন। জি স্যার। কিছুক্ষণ পর নাবিল ও ম্যানেজার একসাথে চেম্বারে আসলো। এই মিষ্টিগুলো আপনারা দুজন সবাইকে বিতরণ করে দেবেন। ওকে স্যার, বাট কিসের জন্য? সেটা কিছুক্ষণ পর আমি সবাইকে বলবো। এখন আপনারা সবাইকে মিষ্টিমুখ করান। ওকে স্যার। দুজনেই মিষ্টি বিতরণ করতে ব্যস্ত। আমি সিসিটিভিতে সব দেখছি। কিছুক্ষণ পর দুজনে ফিরে এসে বলল, মিষ্টি বিতরণ করা শেষ, কিছু মিষ্টি বেশি হয়েছে। আমি সিকিউরিটিদের কল দিয়ে একজনকে আসতে বললাম। একটু পর আসার পর ওনাকে কিছু মিষ্টি দিয়ে বললাম সবাই মিলে খেয়ে নেওয়ার জন্য। সিকিউরিটি চলে যাওয়ার পর নাবিল আর ম্যানেজার একসাথে বলে উঠলো, স্যার কিসের জন্য বলে না তো? কিছুক্ষণ পর সবাইকে বলা হবে। স্যার বিয়ের মিষ্টি নাকি? মিষ্টিতে হবে না কিন্তু, দাওয়াত চাই আমার। আমি শুধু তাকিয়ে দেখে যাচ্ছি। ওর হাসার সময় টানা টানা চোখগুলো দেখতে খুব ভালো লাগে। অন্য কেউ হলে এই কথা বলার পর হয়তো আমার রাগ কন্ট্রোল করে রাখতেই পারতাম না। স্যার কিছু বলছেন না যে? চলুন আমার সাথে। সবাই আজ এসেছে তো? স্যার সবাই এসেছে কেন? না, এমনি জানার জন্য বললাম। ও আচ্ছা। সবাইকে উদ্দেশ্য করে বললাম। সবার মনে হয়তো এখন একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে এখানে আপনাদের সবাইকে ডাকা। আপনাদের ভালোবাসার দোয়ায় আমার জীবনের প্রথম ডিলটা খুব সুন্দরভাবে ফাইনাল হয়েছে। সেটা উদ্দেশ্য করে সবাইকে মিষ্টিমুখ করানো হলো। আশা করি আপনাদের সহযোগিতায় এই কোম্পানি আরও ভালো কিছু করতে পারবে। আচ্ছা এখন সবাই সবার কাজে চলে যান বলে আমি চেম্বারে চলে যাই। অফিস শেষ করে ভালো একটা ফটোগ্রাফের দোকান থেকে ছবিগুলো প্রিন্ট করে নিলাম। বাসায় গিয়ে নিজের রুমের দেয়ালে প্রতিটা ছবি ফ্রেমবন্দি করলাম।
রাতে খাবার পর আম্মুকে ডেকে এনে বললাম, তুমি না ছবি দেখতে চাইছিলা, এই যে ছবি। আম্মু সব ছবিগুলোতে চোখ বুলিয়ে নিয়ে আব্বুকেও ডেকে আনছে। আব্বু তো বড় বড় চোখ করে আমার দিকে তাকায় একবার, আরেকবার দেয়ালের দিকে। ওই তুই মেয়ের বাসার ঠিকানা দে, আমরাই গিয়ে সব কথা বলছি, তোর দ্বারা কিছু হবে না, আরো পাগল হবি তুই। তুই ঠিকানা দে, আর কিছু শুনতে চাই না, তোর দ্বারা কিছুই হবে না। আব্বু আমাকে কিছুদিন সময় দাও, আমি সব বলে রাজি করাবো। তুই একটা অপদার্থ, তারপরও আর একটা সুযোগ দিলাম। তোমার থেকে একটা হেল্প চাই। কি হেল্প? আমি নাবিলাকে নিয়ে একটু কক্সবাজার যেতে চাই, সেখানে সব কথা বলবো। বলতে পারবি তো শিওর? হুম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দিমুনে, কিন্তু যাবি কবে? এই 2-1 দিনের মধ্যে। আচ্ছা, তুই নাবিলা মাকে বলে দেখ কক্সবাজারের কথা। আচ্ছা, কালকে বলবো। সকালের অফিসে যাইনি, আমি নাবিলাকে নিয়ে লং ড্রাইভে চলে গেলাম। কোথায় যাচ্ছেন? আমার খুব ঘুরতে ইচ্ছে করছে, তাই একটু লং ড্রাইভে যাচ্ছি। তাহলে অফিসের কাজ করব কে? আমার অনুপস্থিতিতে ম্যানেজারই সব করবে। তা আমাকে বললে আমি না হয় অফিসেই চলে যেতাম তাহলে। আপনার কাজ অফিসে না, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আপনার কাজ আমার সাথে থাকা। হুম। আচ্ছা, এখন বলেন কই যাওয়া যায়? আমি তো কিছুই চিনি না, আপনার যেখানে ইচ্ছে যান। আচ্ছা, সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে গেলাম সিনেমা হলে। লাস্ট শুধু একটা হরর মুভি ছাড়া আর অন্য কিছুই নেই, তাই 2টা টিকিট কেটে সামনের দিকে গিয়ে নাবিলার আমি পাশাপাশি বসলাম। আমার এইসবে ভয় করে, আমি হরর মুভি দেখতে চাই না। আরে কিছু হবে না, আমি আসি তো। নাবিলাকে পপকর্ন দিয়ে আমার পাশে বসে রাখলাম। কিছুক্ষণ পরেই মুভি শুরু হলো। মুভির শুরুর দিকটা দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর মুভি। নাবিলা পপকর্নের প্যাকেট আমার হাতে দিয়ে সে খুব জড়সড় হয়ে বসলো, মাঝে মধ্যে 2-1 দানা নিয়ে মুখে দিচ্ছে। নাবিলা দেখুন, ভয় পাবেন না, মুভি তো মুভি, আর আমি তো আপনার সাথে আছি নাকি। নাবিলা নিশ্চয়ই শুধু তাকিয়ে আছে। মুভির মাঝে এমন একটা অ্যানিমেশন বানানো হয়েছে যেন মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিসটা বাইরে বের হয়ে আসছে। এটা দেখে নাবিলা আমাকে জাপটে ধরলো। আমি ওই পিছন দিকে হাত বাড়িয়ে আমার মাঝারে শক্ত করে আগড়ে ধরলাম। এখনও পিচ্চি মেয়ে আছে, না হলে এই বয়সে এসে এইসব অ্যানিমেশন দেখে ভয় পায়। নাবিলা আমার শার্টের কলা শক্ত করে ধরে রেখেছে, শার্ট থেকে মুখটা একটু উপরে তুলে আর চোখে মুভি দেখছে। নাবিলা এতটাই ভয় পেয়েছে যে সে যে আমাকে জড়িয়ে ধরে রেখেছে এটা ভুলে গেছে। আমি আগলে রেখে দিলাম আমার বুকের সাথে। মাঝে মধ্যে 2-1 দানা পপকর্ন ওর মুখে তুলে দিচ্ছি, আর সে বসে বসে মুভি দেখছে। মুভিতে ভয়ঙ্কর কিছু দেখলে সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর চোখে আবার মুভি দেখে। আমি মুভির চেয়ে বেশি উপভোগ করছিলাম নাবিলের এই বাচ্চা স্বভাবের ভীতু মুখ দেখে, আর ওর আমাকে এভাবে জড়িয়ে ধরা নিয়ে। 2 ঘন্টা 17 মিনিটের মুভিতে আমি শুধু নাবিলার ভীতু মুখের দিকে তাকিয়ে শেষ করে দিলাম। মুভির শেষ হওয়ার পর হলের ভিতরে কোলাহলে আমার এরকম নাবিলার হুঁশ ফিরতেই নাবিলা আমার বুক থেকে সরে গিয়ে লজ্জামাখা মুখে বলল, আমি এতক্ষণ আপনার কাছে ছিলাম, আমি খেয়াল করিনি। আপনি আমাকে সরিয়ে দেননি কেন? আমার খেয়াল ছিল না, আমি তো মুভি দেখছিলাম। আচ্ছা সরি, আমি এইসব দেখতে খুব ভয় পাই, তাই ভয়ে হয়তো আপনাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম। এইরকমভাবে প্রতিদিন জড়িয়ে ধরে রাখলে ভালোই তো হতো, খারাপ না। কিছু বললেন? সবাই চলে যাচ্ছে, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসা লাগবে। এমনি আজকে দেরি হয়ে গেছে। হল থেকে বের হয়ে পার্কিং সাইড থেকে গাড়ি বের করে বের হলাম। নাবিলা, আন্টি কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো, এখন টুকটাক ঘরের কাজ করতে পারে। একটা কাজের জন্য আমার সাথে কক্সবাজার যেতে হবে আপনাকে। কবে যেতে হবে? কালকে রাতে বের হব, যেন সকালে পৌঁছাতে পারি। কালকে মাত্র সিলেট থেকে আসলাম, 2 দিন না হতেই আবার কক্সবাজার? কাজের চাপ যখন পড়ে তখন কি আর করার। আর কক্সবাজারে কাজের পাশাপাশি ঘুরেও দেখা হবে, তাই না? তা হবে, কিন্তু বাসায় যে মা বোনকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর আপনি তো ওনাদের জন্যই কষ্ট করছেন। আচ্ছা সমস্যা নাই, আপনি ব্যবস্থা করেন। নাবিলাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে অনলাইনে 2টা ট্রেনের টিকিট কেটে নিলাম। একটু পর আব্বু আম্মু ঘরে আসলো। কি রে, আজ নাকি অফিসে না গিয়ে কই গিয়েছিলি? একটু ঘুরতে গিয়েছিলাম। শুনলাম নাবিলও নাকি আজকে অফিসে যায়নি, তোর সাথেই ছিল নাকি? বলছি, কাল অফিসের কাজে কক্সবাজার যেতে হবে। পরে কি বলছে? বলেছে বাসায় ওর মা আর বোনকে একা রেখে যেতে ইচ্ছে নেই। তাহলে কি না করে দিছে কক্সবাজার যাবে না? বলেছে অফিসের যেহেতু কাজ, সেহেতু ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হবে, সব রেডি করতে বলেছে। আচ্ছা, তো আমি ড্রাইভারকে বলে দিমু? না আব্বু, গাড়ি লাগবে না, আমরা ট্রেনে চলে যাব। গাড়ি থাকতে ট্রেনে কেন? নাবিলার নাকি গাড়ি থেকে ট্রেনে ভ্রমণ করতে বেশি ভালো লাগে। তাহলে ট্রেনের টিকিট কাটা হয়েছে? এখনই অনলাইনে কাটলাম মাত্র। আচ্ছা, তো এখন একসাথে খেতে আয়। বলেই সবাই চলে গেল। আসলে আমার আব্বু আম্মু প্রেম করে বিয়ে করেছে,
কিন্তু পরিবার মেনে নেয়নি। অতপর অনেক পরিশ্রম করে এত দূর আসা। আব্বু আম্মুর খুব ইচ্ছে তাদের ছেলে কাউকে ভালোবাসবে আর সেটা তারা মেনে নেবে, তাই আমাকে এত সহযোগিতা করছে। পরদিন সকাল উঠে নাবিলাকে বললাম অফিসে এসে কিছুক্ষণের জন্য থেকে তারপর যেতে হবে, রেডি থাকতে। অফিসে গিয়ে কিছুক্ষণ বসে থেকে কিছু দরকারি ফাইল নিয়ে বের হলাম। রাস্তায় নাবিলাকে বলে দিলাম সন্ধ্যায় রেডি থাকার জন্য। নাবিলা বলল সে গাড়ি নিয়ে স্টেশন অবধি চলে আসবে। আমি যেন বের হওয়ার সময় নাবিলাকে কল দিয়ে জানিয়ে দিই। আমি বাসায় এসে ফাইলগুলো আব্বুকে দিলাম। সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি, কখন সন্ধ্যা হবে আমার যেন তর্স হয়েছে না। যাক, অবশেষে সন্ধ্যা হলো। বাসা থেকে সবার থেকে বিদায় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। নাবিলাকে পথিমধ্যে কল দিয়ে বললাম স্টেশনে চলে আসতে। আমি বাসা থেকে বের হয়ে গেছি, সেও বের হয়ে পড়ল। কিছুক্ষণ পরে স্টেশনে পৌঁছালাম। নাবিলা মিনিট 10 পরে এসে পড়ল। সারা রাতের জার্নি, তাই স্টেশন থেকে কিছু খেয়ে কম বেশি কিছু খাবার নিয়ে নিলাম। একটু পরে ট্রেন ছাড়বে, তাই গিয়ে ট্রেনে বসতে গিয়ে দেখি সিট নাবিলার আর আমার আলাদা আলাদা। ওর পাশে একজন মেয়ে বসেছে, আমার পাশে একজন মেয়ে বসেছে। দেখে খুব রাগ হলো। আমি গিয়ে নাবিলাকে ওর সিটে বসিয়ে দিয়ে এসে নিজের সিট খুঁজতে গিয়ে দেখলাম আমাদের দুইজনের সিটই জানালার পাশে। নাবিলা ঠিক আমার পিছনের সিটে বসেছে। মন খারাপ করেই সিটে গিয়ে মেয়েটাকে বললাম এই সিটটা আমার, একটু জায়গা দিন। ও আচ্ছা, দাঁড়ান। ধন্যবাদ। খুব রাগ হচ্ছে। ভাবছিলাম নাবিলা আমার পাশাপাশি বসবে, রাতের জার্নি আমার কাঁধে মাথা রেখে ঘুমাবে। হলোটা কি তার উল্টো। নাবিলা কি জানি পিছনে বসে কি করছে একা একা। এইসব আনমানে ভাবছি আর বাইরে তাকিয়ে আছি। ঠিক এমন সময় পাশের সিটের মেয়েটা বলে উঠলো, ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলুন। আমাকে কিছু মনে না করলে আমাকে জানালার পাশে বসতে দিবেন? আমার তো জানালার পাশে না বসলে সমস্যা হয়। ও আচ্ছা, ঠিক আছে। কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলেন। আপনাকে জানালার পাশে বসার ব্যবস্থা করে দিতে পারবো, বসবেন? করে দেন, একটু কষ্ট করে। আপনার টিকিটটা আমাকে দিন, আর এই টিকিটটা নিন। টিকিটটা তার দিকে বাড়িয়ে দিলাম। এই নিন আমার টিকিটটা। আমার হাত থেকে টিকিটটা নিয়ে ও টিকিটটা আমাকে দিল। এবার এই টিকিটের সিট নাম্বার খুঁজে দেখেন, জানালার পাশে কোন একটা হবে। মেয়েটা উঠে সিট খুঁজতে লাগলো। খুঁজে খুঁজে এসে নাবিলাকে বলল, এই যে আপু, সিটটা আমার, কাইন্ডলি উঠে পড়েন। আপনারা ভাবছেন তাই। আমি মেয়েটাকে নাবিলার টিকিটটা অদল বদল করে দিয়েছি। নাবিলা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার কথায় সেও সিট থেকে উঠে এসে, আপনার কাছে তো টিকিট আছে, আপনি কিছু বলছেন না যে? আচ্ছা, আমাকেই টিকিট দিন, আমি যা বলার বলবো। নাবিলাকে টিকিটটা দিলাম। সেই টিকিটটা চেক করে মেয়েটার দিকে গিয়ে সিট নাম্বার মিলিয়ে দেখলো, না, এটা তো তার সিট নয়। নাবিলা সবগুলো সিট খুঁজতে খুঁজতে আমার কাছে এসে আর দেখে আমার পাশের সিটটাই ওর। নাবিলা অবাক হয়ে তাকিয়ে থাকে শুধু। আমি উঠে বসতে বললাম, এটা আপনার কাজ, তাই না? আপনি কি করে জানলেন? মেয়েটা এখান থেকেই উঠে যেতে দেখেছি। মেয়েটা জানালার পাশে বসতে চাইছে। ভাবলাম অচেনা মেয়েকে সাথে না বসিয়ে আপনাকে বসালে ভালো হবে। আপনি একটু কমফোর্টেবল ফিল করবেন, আর পাশাপাশি বসায় সব কিছু শেয়ারও করতে পারবেন। তা অবশ্য ঠিক, এতক্ষণ ওইখানে রোবটের মতো বসে থেকে সত্যি বোরিং লাগছিল। একা কোনো জার্নি করতে মজা লাগে, কেউ তো থাকা উচিত সব কিছু শেয়ার করতে, জানেন? আমি একটু বেশি কথা বলি। আমার ভালো লাগছিল না, তাই টিকিট অদল বদল করলাম। এ মেয়েরও জানালার পাশে বসা হলো, আমাদেরও পাশাপাশি বসা হলো। দুজন মিলে কিছুক্ষণ কথা বলে টুকটাক খাবার খেয়ে নিলাম। নাবিলা খুব উপভোগ করছে। রাতের শহর, শহর পেরিয়ে গ্রাম, আবার শহর, আবার গ্রাম, এভাবেই চলতে লাগলো। নাবিলার চোখে ঘুম থাকায় নাবিলা ঘুমিয়ে পড়ল। জানালার পাশ ঘেঁষেই আমি আর মাথাটা আমার কাঁধে এনে রেখে আঁকড়ে ধরে রেখে দিলাম। নাবিলা আমার কাঁধে মাথা রেখে ভালোভাবে আঁকড়ে ধরে শুয়ে পড়ল। নাবিলার মায়াবী মুখ পানে তাকাতেই দেখি ওর কপালে মশা কামড়ে ধরে রেখেছে। আমি নাবিলার কপালে আলতো করে একটা চুমুকে দিলাম, মশাও পালিয়ে গেল। নাবিলার ঘুম এতই গাঢ় হয়ে গেছে যে সে বুঝতে পারলো না। বাইরের দমকা হয় নাবিলার চুলগুলো আমার মুখে এসে আশ্রে পড়ছে। আমি একরাশ মুগ্ধতা নিয়ে ওর চুলের গন্ধ নিতে থাকলাম। আজকে এমন হচ্ছে চুলে শ্যাম্পু করেছে, ওর চুলের গন্ধ যেন আমাকে মাতাল করে তুলছে। নাবিলার তুলে গেলে হাত রেখে আমার খাদের মাথাটা আরো শক্ত করে ধরে রাখলাম। রাত প্রায় 3টা বাজে। হঠাৎ ট্রেন অনেক জোরে ব্রেক কষলো মনে হচ্ছে, মেরুদণ্ড ভেঙে যাবে। নাবিলা আমার পাশ থেকে ঝাঁকুনি খেয়ে একটু সরে যেতেই আমি সামনের সিটে পা দিয়ে ঠেলা দিয়ে নাবিলাকে আমার সাথে জড়িয়ে ধরলাম। নাবিলার প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করলাম আমার বুকের সাথে লেপ্টে থাকা অবস্থায়। নাবিলা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে, কি হলো, এমন লাগলো কেন? আর আমি আপনার বুকেই গেলাম কিভাবে? আমি তখন নিজে কিছুটা কন্ট্রোল করে সামনের সিট থেকে পাটা নামিয়ে মনে হচ্ছে কিছু হয়েছে। হঠাৎ নাবিলা আমাকে চুপ করে আশেপাশে দেখতে লাগলো। আমার কান দিয়ে তখন শুধু চারপাশের কোলাহলই আসছিল। সিট থেকে উঠে দাঁড়িয়ে দেখলাম অনেকে ঘুমের মধ্যে থাকায় এমন ব্রেকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনের সিটের সাথে মাথা লেগে ফেটে গেছে।
অনেকের মেরুদণ্ড ব্যথা পেয়েছে। ট্রেন থেকে সবাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে দরজা পুরো জ্যাম হয়ে গেছে। তাই আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম জানালার গ্লাসও ফেটে গেছে। আমি জানালাটা উপরে তুলে বের হলাম। নাবিলাকে বললাম নামতে। সে পা বাড়াতেই আমি তাকে কোলে তুলে নামিয়ে দিলাম। কী হয়েছে দেখতে গিয়ে দেখলাম ট্রেনের ইঞ্জিন বগিতে আগুন লেগেছে। ট্রেন চালক বাধ্য হয়েই ব্রেক করেছে সাথে সাথে, না হলে সব বগিতেই আগুন লাগার সম্ভাবনা ছিল। আমি নাবিলাকে নিয়ে আশপাশ ঘুরে ঘুরে বুঝতে পারলাম ফেনীর কোথাও হবে জায়গাটা। ট্রেনের চারপাশটা একবার ঘুরে দেখতে দেখতেই ফজরে আজানের ধ্বনি ভেসে আসলো। ট্রেনের ইঞ্জিন বগির প্রায় 70% পুড়ে গেছে। ট্রেন আপাতত সকাল হওয়ার আগে আর ছাড়বে না মনে হচ্ছে। নাবিলাকে নিয়ে তাড়াহুড়ো করে নামায় ব্যাগ ট্রেনে রেখে নেমেছিলাম। এখন ব্যাগের উদ্দেশ্যে আমি ভিতরে ঢুকলাম, না ব্যাগ নেই। নাবিলাকে নিয়ে ট্রেন থেকে নেমে ফেনী শহরের ভিতরে ঢুকতে ঢুকতেই ভোরের আলো হালকা উঠেছে। একটা সিএনজি পেলাম, ভাড়া সম্পর্কে জানা নেই। গাড়িতে বসতে গাড়ি ছাড়লো, উদ্দেশ্য ফেনী বাস টার্মিনাল। এখান থেকে সরাসরি কোনো সিএনজি চট্টগ্রামে যায় না, আর গেলেও তার ভাড়া অনেক, আর অনেক সময় লাগবে যেতে। তাই সব কিছু ভেবে বাস দিয়ে বাকি রাস্তা কভার করার চিন্তা করে বাস টার্মিনালের উদ্দেশ্যে বের হলাম। মোবাইলটা হঠাৎ বেজে উঠতেই পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম আব্বুর কল। ঠিক আছস তো তুই? হ্যাঁ আব্বু ঠিক আছে। তোর আম্মু সকালে উঠে নিউজ দেখেই আমাকে ডেকে তুলছে। এখন কই তুই? আর নাবিলা মা কেমন আছে? আমরা দুজনেই ঠিক আছি, কিন্তু তাড়াহুড়ায় নামতে গিয়ে ব্যাগ হারিয়ে গেছে দুজনেরই। এখন সিএনজিতে ফেনী বাস টার্মিনালে যাচ্ছি। আচ্ছা, সকালে নাস্তা করে নিস ওইখান থেকে, আর আমি তোর কার্ডে টাকা পাঠিয়ে দিব। জামা কাপড় কিনে নিস দুজনের জন্য। আচ্ছা আব্বু, বলে কলটা কেটে দিলাম। ফেনী থেকে বাসে ওঠার আগেই সকালে নাস্তা করে নিলাম, তারপর বাসে উঠলাম। আপনার বাসায় কল দিয়ে বলে দিন আপনি ঠিক আছেন। মোবাইল ব্যাগের ভিতর ছিল, আর বাসায় জানবে না এইসব ব্যাপার। আর আমি যদি এখন বলি তাহলে আরো চিন্তা করবে। আচ্ছা আপনি বাসা থেকে কি নিয়ে এসেছিলেন? তেমন কিছু না, 2টা জামা আর কিছু প্রয়োজনীয় জিনিস। আচ্ছা ঠিক আছে। চট্টগ্রামে গিয়ে বাস থেকে নেমে পড়ি। দুজনে মিলে চলে যাই চট্টগ্রামের শপিং মলে। সেখান থেকে দুজনের জন্য জামা কাপড় কিনে নিলাম। আমি পছন্দ করে নাবিলার জন্য একটা বোরকা কিনলাম, পরে দিব ভেবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে চলে গেলাম, গিয়ে একটা হোটেল নিলাম। এখন ফ্রেশ হয়ে রেস্ট নিন, বিকেলে আপনাকে নিয়ে সমুদ্র দেখতে যাব। আপনার তে ব্যাগ ফাইল ছিল, ইম্পর্টেন্ট ছিল, এখন বললে আর কি হবে? যা হারিয়ে যায় তা ভেবে তো আর কোনো লাভ নেই। মিথ্যে বললাম, কারণ কোনো ফাইল তো নিয়ে আসিনি, কোনো কাজই তো নাই এখানে। এখন যেটার জন্য আসা সেটা কি হবে? যা হবার তাই হবে, এখন কি ফ্রেশ হয়ে নেন। আচ্ছা আপনি যান। নাবিলা নিজের রুমে চলে গেল। আমি এসে ফ্রেশ হতে গিয়ে দেখলাম কোমর লাল হয়ে গেছে, অনেক ব্যথা করছে। আমি কোনোরকমভাবে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই। দরজায় নক করার শব্দে আমার ঘুম ভাঙালো। আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলেই পাশের সোফায় বসে পড়লাম। নাবিলা এসছে, আজ ভীষণ সুন্দর লাগছে তাকে। সাদা গোলাপি সংমিশ্রণের একটা জামা পরেছে, খুব মিষ্টি লাগছে। কই আপনি না বিকেলে সমুদ্র দেখতে নিয়ে যান? আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। যেই না উঠতে যাব তখনই শরীরের ভারসাম্য না রাখতে পেরে পড়ে যেতে নিলে নাবিলা আমাকে ঝাপটে ধরে ফেলে। আপনার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এ তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আপনি চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন। নাবিলা আমাকে নিয়ে বিছানায় সোজা করে শুয়ে দিতেই আমি ব্যথায় কুকড়ে উঠে উল্টো হয়ে শুয়ে পড়লাম। এটা কি? কিছু না। আপনি চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। নাবিলা রুম থেকে বের হয়ে চলে গেল। প্রায় মিনিট 30 পর আসলো, হাতে কিছু ওষুধ আর একটা তেলের প্যাকেট নিয়ে। আমাকে পানি আর ওষুধ খাইয়ে দিয়ে কিচেনে গেল। তেল গরম করে নিয়ে আসতে। এই যে টি শার্টটা উপরে তুলুন। আপনার কষ্ট করে এসব করার কি প্রয়োজন ছিল? চুপ করে শুয়ে থাকুন। নাবিলা টি শার্টটা উপরে তুলে তেল মালিশ করে দিল কোমরে। কিছুটা ব্যথা করলো, পরক্ষণে আরাম পেতে শুরু করলাম। নাবিলা তেল মালিশ শেষ করে মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। একটু পর নাবিলা একটা বাটি নিয়ে এসে আমার পাশে বসলো। আপনি চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনাকে জলপট্টি দিয়ে দিতেছি। এইসবের প্রয়োজন নেই। নাবিলা আমাকে ধমক দিয়ে চুপ করে দিল। নাবিলা মাথায় জলপুটি দিয়ে দিতে লাগলো। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম, আসলে আমার এটা নিয়ে একটু কৌতূহল জাগছে। বলেন। আমি কাল রাতে হিজাব পরেছিলাম। হ্যাঁ, কালো কালারের। কালকের অ্যাক্সিডেন্টের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গিয়েছিলাম যে আমি ঘুম থেকে ওঠার পর ট্রেনে আমার হিজাবটা হালকা খোলা ছিল, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি কিছুটা অস্বস্তিতে আছি। আপনি কিছু মনে করবেন না, কালকে আপনি ট্রেনের জানালায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ওখানে ট্রেনের ঝাঁকুনিতে জানালার সাথে লেগে ব্যথা পাবেন ভেবে মাথাটা আমার কাঁধে রেখেছিলাম। তখন হিজাবে টান লেগে 2টা পিন খুলে গিয়েছিল, যা আমার পক্ষে লাগানো সম্ভব ছিল না।
তাই আপনি আমার কাঁধে কাচুমুচু হয়ে শুতে গিয়েই হিজাবটা মাথা থেকে সরে যায়। ট্রেনের ভিতর অন্ধকার থাকায় আমি আর আপনার কাছে ঘুম থেকে তুলিনি আপনাকে। আর ঘুমের সময় কি হিজাব পরে ঘুমানো যায়? আচ্ছা বুঝতে পেরেছি, সমস্যা নেই। আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল, নেবেন? কি? ওই ওয়ার্ড্রোবটা খুলেন, একটা প্যাকেট পেয়ে যাবেন, এটা আপনার জন্য। কিসের প্যাকেট? বলে উঠতে গিয়ে নাবিলা পড়ে যেতেই আমি তাকে টান দিয়ে আমার বুকের সাথে শক্ত করে আবদ্ধ করে নিলাম। নাবিলার আমার মাঝে এখন এক চুলো দূরত্ব নেই। নাবিলা আমার চোখের দিকে তাকাতেই আমি ওর কপালে একটা উষ্ণ ছোঁয়াকে দিলাম। আচম কেমন পরিস্থিতি সামলে নিয়ে নাবিলা কিছুটা অবাক হয়ে আমার থেকে সরে উঠতে যেতেই আবারও পড়ে যেতে নিলে এবারও তার হাতটা টেনে ধরে আমার বুকের সাথে শক্ত করে আবদ্ধ করে ধরলাম। এবার নাবিলার আমার চোখের দিকে তাকায়নি লজ্জায়। আপনার লজ্জামাখা মুখটা খুব সুন্দর। আচ্ছা, এইভাবে সারা জীবন আমার খেয়াল রাখবে কেউ আপনার মতো? কেন, বিয়ের পর বউ রাখবে? আপনার মতো রাখবে না। এইসব ঠিক হচ্ছে না, আমাকে ছাড়ুন। নাবিলা, জানেন তো আমার চাঁদ খুব প্রিয়। আকাশের চাঁদ আমার করে না পেলেও পৃথিবীর চাঁদটা আমার চাই। আপনার কথার আগা গোড়া কিছুই বুঝি না, ছাড়ুন আমাকে। আমি নাবিলাকে ছেড়ে দিলাম। এবার সে আস্তে আস্তে উঠে দেখে ফ্লোরে তেল পড়ে আছে। নাবিলা পাশ থেকে টিস্যু পেপার নিয়ে তেল মুছে ডাস্টবিনে ফেলে চলে যাবে এমন সময় বললাম, এই যে ম্যাডাম, ওয়ার্ড্রোব থেকে প্যাকেটটা নিয়ে পড়ে আসেন, যান। নাবিলা ফিরে এসে ওয়ার্ড্রোব থেকে প্যাকেটটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বোরখাটা পরে আসলো। আপনি যা পরবেন তাতেই সুন্দর লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। কই যাবেন এখন? সমুদ্র দেখতে যাব। 9টা বাজে, সমুদ্র দেখতে যাবেন? আপনার শরীর কেমন এখন? আপনি সাথে আছেন, এখন অসুস্থ থাকা যায়? হয়েছে, চলেন। আর রাতের খাবারও খেতে হবে, খিদে লেগেছে। আমি কাপড় পাল্টে নাবিলাকে নিয়ে চলে গেলাম সমুদ্র পাড়ে। অনেক রকম সমুদ্রে মাছের আর কাঁকড়ার দোকান থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ নিয়ে রাতের খাবার খেয়ে নাবিলাকে নিয়ে সমুদ্রের পাশে এসে বসলাম। ঠিক আমাদের 20 গজ সামনে সমুদ্রের পানি এসে আশ্রে পড়ছে। নাবিলা আমার পাশে বসে পড়ল। চাঁদটা ঠিক সমুদ্রের উপরে মনে হচ্ছে। আজকে পূর্ণ চন্দ্র আকাশ, চাঁদের আলোয় নাবিলার চোখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি নাবিলার দিক থেকে মুখটা সরিয়ে আকাশ আর সমুদ্র বরাবর তাকিয়ে আছি। নাবিলা, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? ওইসবের সময় হয়ে ওঠেনি, আল্লাহ হয়তো চায়নি। কাউকে ভালো লাগেনি? লেগেছে, কিন্তু বলিনি কখনো। আল্লাহ যদি চায় তাহলে এমনি হয়ে যাবে, বলতে হবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম নাবিলার মুখে এই কথা শুনে। তাহলে নাবিলা অন্য কাউকে পছন্দ করে? আমি আর কিছু না বলেই দীর্ঘক্ষণ একদৃষ্টিতে সমুদ্রের বিশাল জলরাশির আশ্রয় পড়ার দিকে তাকিয়ে আছি। আর আমার ভেতরটা ওইভাবে আশ্রে পড়ছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে নাবিলাকে হারানোর ভয়ে। আমার নীরবতা দেখে নাবিলা বলল, আমার খুব ঘুম পাচ্ছে, এখন হোটেলে যাবেন? আর একটু থাকেন, মুক্ত বাতাসে কিছু দীর্ঘশ্বাস উড়িয়ে ভেতরটা একটু শান্ত করে নেই। সারা জীবনের জন্য আপনার মাথাটা আমার কাঁধে রাখেন। আমি আপনাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসে আগলে রাখবো। মনে মনে বললাম কথাটা। আপনার উত্তরটা পেলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাখেন, এতে অনুমতির কি আছে? কিছু মনে না করলে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতাম। বলেন। ওই দিন যে রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, সেই মেয়েটা আপনার প্রাক্তন প্রেমিকা? হ্যাঁ, মিনহা আমার প্রাক্তন প্রেমিকা। আপনাদের বিচ্ছেদের প্রধান কারণ কি ছিল শুনতে পারি? প্রতারণা করেছে সে আমার সাথে। আসলে তার বয়ফ্রেন্ড তাকে আমার সাথে রিলেশনশিপ ক্রিয়েট করতে বলে আর আমার থেকে বিভিন্নভাবে টাকা নিতে থাকে। মিনা আমার কাছে যখন যা চেয়েছে আমি তাকে তাই দিতাম। সে আমার থেকে নানান সময় নানানভাবে টাকা নিত আর ওই টাকা ওর বয়ফ্রেন্ডকে দিত। আপনি কিভাবে জানলেন? একদিন আমি ওদের একসাথে একটা রেস্টুরেন্ট থেকে বের হতে দেখি। তারপর থেকে আমি মিনহার পিছনে ফলো করতে শুরু করি। একদিন সে আমার থেকে আবারও টাকা চায়। আমি টাকা দিলে সে আবার ওই রেস্টুরেন্টে যায়। আমি ওদের পিছনে টেবিলে বসি, তাদের সব কথা শুনতে পাই। আসার সময় রেস্টুরেন্টের কর্মচারীর সাথে কথা বললাম। সে বলল ওরা মাঝে মধ্যে আসে এখানে, কিছু অর্ডার করে আর কথা বলে শেষ হলে চলে যায়। ও আচ্ছা। আমি ওদের থেকে সবকিছু শুনে বুঝতে কোনো সমস্যা হলো না যে কি চায় সে। এরপরে আমি ওর থেকে দূরে সরে আসি। আর সে টাকা দিতে না পারায় ওর বয়ফ্রেন্ড ওকে রেখে চলে গেছে, এতটুকুই শুনেছিলাম। পৃথিবী কত নিষ্ঠুর, রক্তে মাংসে গড়া মানুষ এই দুনিয়ায় শুধু টাকা নামের কাগজের কাছে হেরে যায়। যেমন দেখুন, সেদিন টাকার জন্য আমি আমার দেহটাও বিক্রি করতে বসেছিলাম, আর ওই মেয়ের টাকার জন্য হারিয়েছে নিজের ভালোবাসা আর ভেঙেছিল অন্যজনের বিশ্বাস। অর্থ মানুষকে কখনো বিত্তমান করতে পারে না, না পারে সুখী করতে। টাকা শুধু ক্ষণিকের সুখ কিনতে পারে। যেমন সে রাতে আপনার সাথে একরাশ সুখ কিনতে পারতাম, কিন্তু মিনহা আমার থেকে টাকা নিয়ে ওই বয়ফ্রেন্ডকে দিয়ে ক্ষণিকের ভালোবাসা পেয়েছিল। আর আমি মিনহাকে টাকা দিয়ে ক্ষণিকের সুখ পেতাম। টাকা মূলত সুখী করতে পারে না,
সে রাতে আমি যদি আপনার সাথে চুক্তি মতো কাজ করে ফেলতাম, তাহলে নিশ্চয়ই এরকমভাবে আজ এখানে আপনার পাশে বসে থাকার মতো মুখ আমার থাকতো না। তখন আপনার আমাকে দেখলেই মনে হতো হিংস্র পশু। এখন আমার সুখী অনুভব হয়। আপনি আমার যে যত্ন নিলেন, আজকে সেই সময় আপনার প্রতিটি স্পর্শে আমার সুখ অনুভব হয়েছে। টাকা প্রয়োজন আছে, কিন্তু সেই সাথে প্রয়োজন বিশ্বস্ত মানুষ। ঘরের ভিতর একটা লক্ষ্মী বউ থাকলে ঘরে এমনি আলোকিত হয়। আচ্ছা, এখন চলুন, হোটেলে যাওয়া প্রয়োজন, অনেক রাত হয়ে গেছে। আমার হাতটা একটু ধরবেন, তাহলে একটু উঠতে ভালো লাগতো। ধরছি, উঠুন। ধন্যবাদ। আপনি ঠিক আছেন তো? হাঁটতে একটু সমস্যা হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে থেকে এখন হঠাৎ ওঠায় কোমরে ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, আপনি আমার কাঁধে হাত রাখুন, আমি ধরে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনি আমার ভর নিতে পারবেন তো? একটু একটু তো নিতেই পারবো, আপনি কথা না বলে আস্তে আস্তে হাঁটুন। আচ্ছা। নাবিলার কাঁধে হাত রেখে একটু ভর দিয়ে চলতে লাগলাম। মেয়েটার প্রতি আমি যে দিন দিন আকৃষ্ট হয়ে পড়ছি। তার কাজকর্ম মনে হচ্ছে না তাকে ছাড়া একদিনও ভালো থাকতে পারবো। অন্যদিকে সেও যে অন্য কাউকে পছন্দ করে বসে আছে, সেটার কি হবে? নাবিলা আমাকে আমার রুমে দিয়ে চলে যেতে নিলে ফিরে এসে বলল, আচ্ছা, অন্য সব হোটেলে তো কিচেন রুম নাই, কিন্তু এইখানে আছে। তাও আপনার রুমেই শুধু, আমার রুমেও নাই কেন? আসলে এটা পর্যটন সিজন, এমন সময় সব হোটেলেই রুম ভরাট। আর ওইদিকে তাকিয়ে দেখো, একটা দরজা দেখতে পারছো? কিন্তু এটা কিসের দরজা? এটা তোমার রুমের দরজা। আসলে দুইটা রুমই একসাথে অ্যাডজাস্ট করা। এগুলো হলো অ্যাপার্টমেন্ট রুম। এই দুইটা প্রাইভেট রুম বাইরে, আর একটা রুম দেখে আসছো যে ওটা হলো কমন রুম। কিন্তু এখন হয়তো ওটাও প্রাইভেট রুম বানিয়ে ফেলেছে, তাই আমার রুমে কিচেনটা থেকে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দরজাটা খুলে দিয়ে গেলাম। কেন? আপনি বাইরে বের হওয়ার দরজা ভেতর থেকে অফ করে ঘুমান। কোনো প্রয়োজন হলে ডাকবেন, আমি এই দরজা দিয়ে আসব। আপনার বারবার ওঠা লাগবে না, আর আমারও বাহির থেকে হাওয়া লাগতো না। আচ্ছা ঠিক আছে, যান আপনি কি শুয়ে পড়েন। নাবিল আমার দরজাটা লক করেই ভিতরের দরজা দিয়ে ওর রুমে চলে গেল। আমি সবকিছু পাল্টে আব্বুকে ভিডিও কল দিলাম। কি রে, কেমন আছো এখন? আব্বু ভালোই। তুমি আর আম্মু কেমন আছো? ভালো। আম্মু ঠিক মতো খাওয়া দাওয়া করে তো? তা নাবিলা মা কেমন আছে? ভালোই। তোর মনের কথা কি বলছস? আসলে আব্বু নাবিলার কিছু বলছেন আমাকে। বলতে বলতে নাবিলা আমার রুমে ঢুকলো। দেখলো আব্বুর সাথে ভিডিও কলে কথা বলছি। নাবিলা মাথার গোমটাটা মুখে টেনেই সালাম দিল। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্যার, আপনারা কথা বলেন। সরি, আমি ভাবছি আমাকে ডাকছিলেন, তাই নক না করেই চলে আসছি। আচ্ছা সমস্যা নেই। নাবিলা চলে গেল। কি রে, নাবিলা মাকে বলছিলি মনে হচ্ছে, আর সেও রাজি? আব্বু উনি অন্য কাউকে পছন্দ করে। কি বলিস এইসব? কে সেই ছেলে? জানি না, কিন্তু অন্য কাউকে পছন্দ করে জানি। তাহলে এখন কি হবে? কিছুই না, আর 2 দিন থেকে আমরা ফিরছি। আমরা ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। ওনার ইচ্ছের বিরুদ্ধে আমি চাই না কিছু হোক। এখন রাখি, তোমরা নিজেদের খেয়াল রেখো। ফোনটা কেটে দিলাম। নাবিলাকে আমার করে পাবো না ভাবতেই চোখ ভিজে গেছে। এমন সময় নাবিলা আবার আসলো। আমি তাড়াহুড়ো করে চোখ মুছতে মুছতেই, আপনি কান্না করছিলেন কেন? কই না তো, আমি কান্না করি না তো। এখানে কোমরে অনেক ব্যথা করছে, তাই না? একটু একটু, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। চুপ করে বসুন, এখন একটু তেল মালিশ করে দেই, সকালের ভিতর ব্যথা চলে যাবে। নাবিলা চলে গেল তেল গরম করে আনতে। আমি এখনো বালিশে মুখ লুকিয়ে শুয়ে আছি। নাবিলাকে এত কাছে পেয়েও আমার করে রাখতে পারবো না। নাবিলা তেল নিয়ে এসে মালিশ করতে শুরু করলো আর বলল, ব্যথা না কমলে কালকে প্রোগ্রাম করবেন কিভাবে? প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে, ডেট পরিবর্তন করেছে। আর আমি এখন কই থেকে কাগজপত্র পাবো? সব তো হারিয়ে গেছে। তাও ঠিক। নাবিলার চোখে ঘুম। তারপর আমাকে তেল মালিশ করতে করতেই আমার বিছানায় ঘুমিয়ে পড়লো। আমি নাবিলার কপালে থাকা কিছু চুল সরিয়ে কপালে একটা উষ্ণ পরশ এঁকে দিলাম। নাবিলার ঘুম যেন আস্তে আস্তে গাঢ় হতে থাকলো। আমি নাবিলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ওর গালে আমার ঠোঁটের চিহ্ন এঁকে দিলাম। ও ঠোঁট জোড়া আমাকে তীব্র আকর্ষণ করছে। আমি নিজেকে কোনো রকম ভাবে সামলে নিলাম। নাবিলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর কেশ কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার কোমরের ব্যথা নিয়ে নাবিলাকে কোলে তুলে ও রুমে দিয়ে আসার আমার সামর্থ্য নেই। আমি নাবিলাকে জড়িয়ে ধরে ওর ঘুমন্ত মায়াবী মুখটা দেখছি। আসলে মেয়েটা এতটাই মায়াবী যে ওর চোখ থেকে চোখ সরাতেই ইচ্ছে করে না। আমি নাবিলাকে আস্তে আস্তে উপরে তুলে ওর মাথা নিচে একটা বালিশ দিলাম। নাবিলা এবার আমার বুকের মাঝে মুখ লুকিয়ে শুয়ে রইল। আমার তো নড়বারও উপায় নেই। আমি কিছু না ভেবে নাবিলাকে জড়িয়ে ধরলাম। নাবিলাকে বুকের সাথে মিলিয়ে নিলাম। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়লাম
মাঝরাতে আমার ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করলাম নাবিলার মাথা আমার বুকের উপরে। নাবিলাকে কিছুক্ষণ জড়িয়ে ধরেই ওর ঠোঁট জোড়ায় উষ্ণতার ছো এঁকে ওর থেকে ছাড়িয়ে ওকে ঠিকভাবে শুয়ে রেখে আমি ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে সূর্যের আলো জানালার পর্দার ফাঁকি ওকে দিয়ে পড়লো আমার চোখে। আমি অন্য পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘরে কারো আসার শব্দ পেলাম। জানালার পর্দাগুলো টেনে খুলে দিল। খুলেই জানালার সামনে দাঁড়িয়ে আছে, হয়তো জানালা দিয়ে সকালে সমুদ্র দেখছে। আমি উঠে চোখ ডলতে ডলতে বিরাট বড় একটা হাই সারলাম। আপনি কখন উঠলেন? এই তো একটু আগেই। কালকে রাতে তো আমার উপরে ঘুমিয়ে পড়েছিলেন। সরি, আসলে আমি ঘুমালে অন্য কিছুই আর খেয়াল থাকে না, কি হচ্ছে না হচ্ছে। আমার ঘুম ভাঙতেও অনেক ডাকাডাকি করতে হয়। আপনাকে এই রুমে নিয়ে আসার শক্তি আমার নেই, তাই আমি নিজেই এই রুমে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু একটা কথা বলি। সরি, আমার জন্য আপনার কষ্ট করতে হয়েছে। বলেন। ঘুমন্ত আপনি সত্যি খুব মায়াবতী। আপনার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে আমি রীতিমতো হার্ট স্ট্রোকে ভুগছি। কি বলছেন? চলুন হসপিটালে নিয়ে যাই তাহলে। যেই হাসি দিয়েছেন মনে হচ্ছে আপনিই পারবেন আমাকে সুস্থ করে তুলতে ম্যাডাম। আচ্ছা, নাস্তা কি করবেন? চলুন ফ্রেশ হয়ে সামুদ্রিক খাবার দিয়ে নাস্তা করব। দুজনে ফ্রেশ হয়ে বের হলাম। নাস্তা করে চলে গেলাম মেরিন ড্রাইভে। একটা গাড়ি রিজার্ভ নিলাম। গাড়িতে শুধু আমি আর নাবিলা। মেরিন ড্রাইভ রাস্তার চারপাশে প্রকৃতি সৌন্দর্য দেখতে লাগলাম। সারাদিন ঘুরেই আজকে আর হোটেলে যাইনি। দুপুরের খাবার খেয়ে নেই ইনানি সি বিচে। বিকেলে রক্তিম আকাশের ডুবন্ত সূর্য দেখতে লাগলাম। সমুদ্র পাড়ে বসে বসে নাবিলা আমার কাঁধে মাথা রাখলো। আমার বুকের বাঁ পাশটা আস্তে আস্তে ভরে উঠল। সমুদ্র আর আকাশের দিকে তাকালে আমার নিজেকে অসহায় মনে হয়। কি অসীম আবৃত্তি এই সমুদ্র আকাশ। আজকে চাঁদের সাথে আকাশের তারারাও জ্বলজ্বল করছে। অনেক রাত হয়েছে, চলুন আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে যদি কালকে সূর্যোদয় দেখতে চান। চলুন। হেঁটে যেতে পারবেন তো নাকি? হ্যাঁ যেতে পারবো, কিন্তু হাতটা ধরলে মন্দ কি? আমার তো ইচ্ছে করে সারা জীবনে ধরে রাখতে। কি বললেন? কিছু না। নাবিলা আমার হাতটা আর ছাড়লই না। বাসায় ফিরে নাবিলা তার রুমে চলে গেল। আমি ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কথা বলতেই কল দিলাম বাসায়। কেমন আছো আম্মু? ভালো, তুই কেমন আছোস? এই তো আম্মু, আমি ভালোই। তোর আব্বু বললো নাবিলা নাকি অন্য কাউকে পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমি আর পরে কিছু বলিনি। তুই তোর মনের কথা ওকে বলেছিলি? না আম্মু, কিভাবে বলবো ও যে অন্য কাউকে পছন্দ করে? চুপ তুই। তোর কাজ তোর মনের কথা বলা, অন্য সব তোর ভাবা লাগতো না। হ্যাঁ আম্মু। কই আমার হবু বৌমা, ওর সাথে একটু কথা বলানোর ব্যবস্থা করো। আচ্ছা দাঁড়াও, শুনছেন? এদিকে একটু আসেন। বলেন। আম্মু আপনার সাথে কথা বলতে চাইছিল। আচ্ছা দেন। এই নিন, আপনারা কথা বলেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি নাবিলার কাছে মোবাইলটা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আমাকে ম্যাম বলতে হবে না, আমরাও তো তোমার আব্বু আম্মুর মতোই। শুনো মা, আমার ছেলেটা কিছুটা বাচ্চা স্বভাবের আর রাগীও, কিন্তু মানুষকে প্রচুর ভালোবাসতে পারে। ওর একটু খেয়াল রেখো। জি ম্যাম। তুমি আমার মেয়ের মতো, আমার কোনো মেয়ে নেই। তুমি আমাকে ম্যাম না বলে মা ডাকলেই বেশি খুশি হব। আচ্ছা, নিজের খেয়াল রেখো আর আমার ছেলেটাকে একটু দেখে শুনে রেখো। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইদিকে নাবিলা মোবাইলটা বিছানায় রেখে চলে গেল রুমে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে অনেক প্ল্যান করে একটা সিদ্ধান্ত নিলাম কিভাবে নাবিলাকে প্রপোজ করা যায়। আর কিছু না ভেবে একটা জিনিস অর্ডার করলাম অনলাইনে। আর সমস্ত অনলাইন করে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে সবকিছু ফাইনাল করে নিলাম। নাবিলা একটু এদিকে আসবেন? বলেন। কাল সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে। আমার কোনো সমস্যা নেই। একটা সমস্যা আছে। কি সমস্যা? ওখানে আপনাকে শাড়ি পরে যেতে হবে আর মুখে হিজাব পরে নিলেও হবে। এখানে অনেক পুরুষ থাকবে, আপনার সামনে হলে আলাদা কথা ছিল। তা নিয়ে চিন্তা করবেন না। প্রোগ্রামটা একটা মেয়ে ক্লায়েন্টের সাথে। তিনি বলেছেন তার সাথে কোনো পুরুষ আসবে না, শুধু একটা মেয়ে আসবে। ও আচ্ছা, কিন্তু শাড়ি কোথায় পাবো? তিনি বলেছে শাড়ি পাঠিয়ে দেবে। কাগজপত্র তো সব হারিয়ে গেছে, তাই প্রেজেন্টেশন হিসেবে ওদের কোম্পানির সব থেকে দামি শাড়িটা আপনার পরে প্রেজেন্টেশন করতে হবে। আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করব ডিলটা যেন হয়ে যায়। আচ্ছা, এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে শাড়ি এসে পড়বে। নাবিলা চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাবিলাকে নিয়ে সূর্য উদয় হওয়া দেখিয়ে ফেরার সময় ওর জন্য ঝিনুকের আর মুক্ত কিছু জিনিসপত্র কিনে নিলাম। হোটেলে ঢোকার কিছুক্ষণ পর ডেলিভারি ম্যান কল দিয়ে নিচে নেমে আসতে বলল। খুব সুন্দর একটা শাড়ি, নীল শাড়ি এনে নাবিলার হাতে দিলাম। এ নিন শাড়ি। খুব সুন্দর শাড়িটা, আর নীল শাড়ি আমার খুব পছন্দের। আমারও নীল শাড়ি খুব পছন্দের। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আজ আর কোথাও যায়নি, সন্ধ্যায় বের হবো বলে। নাবিলাকে বললাম সন্ধ্যায় আসছে, যান রেডি হয়ে আসেন।
নাবিলা অনেকক্ষণ পর শাড়ি পরে দরজা খুলে বের হয়ে আসলো। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি শুধু। নীল শাড়িতে খোলা চুলে নাবিলাকে দেখে আমার বুকের বাঁ পাশে রক্ত চলাচল যেন দ্বিগুণ বেড়ে গেল। ঘরের ভেতর এতটাই নীরবতা যে আমার হৃৎপিণ্ডের ডুকডুক শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট। নীরবতা ভেঙে হা করে তাকিয়ে না থেকে শাড়ির কুচিটা ধরুন তাড়াতাড়ি। আমি একা একা শাড়ি পরতে পারি না, তারপরেও আপনার জন্য আজকে পরতে হচ্ছে। কি ধরবো? শাড়ির কুচি ধরুন, এইখানে আসেন। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। মনে হচ্ছে প্রতি কদম পা বাড়ানোয় আমার রক্তচাপ আরও যেন বেড়ে যাচ্ছে ক্রমশই। নাবিল আমাকে দেখিয়ে দিল কীভাবে কুচি ধরতে হবে। আমি ওর দেখানো মতো প্রতিটা কুচি ধরতে লাগলাম। নাবিলা, একটা কথা বলবো? বলেন। আপনাকে শাড়িতে এমনিতেই যে সুন্দর লাগে, কোণে সাজে কেমন লাগবে দেখতে খুব ইচ্ছে করছে। বিয়ে হলে তো দাওয়াত পাইবেন, তখন দেখে নিয়েন। যদিও মনে হয় না আমার মুখ দেখতে পারবেন। কেন মুখ দেখতে পারবো না? কোণে সাজে প্রথম মুখ আমার বরেই দেখতে পারবে, শুধু তাই। আমি আর কিছু বলতে পারলাম না। সত্যিই তো, যার জন্য কোণে সাজায় তাকে তো প্রথম দেখানো উচিত। হয়েছে, এখন ছাড়েন, আর ধরতে হবে না। আমি শাড়ির কুচি ছেড়ে দিতেই নাবেল আমার রুমে গেল। মিনিট 30 হতে চললো, এখনো বের হচ্ছে না। এদিকে বিকেল পেরে সন্ধ্যা হতে চললো। এত সময় লাগে মেয়েদের? মিনিট 30 পরে নাবিলা ঘর ছেড়ে বের হলো, নীল শাড়ির সাথে নীল একটা হিজাব। আমি বিবাহিত হয়ে নাবিলার পানে তাকিয়ে রইলাম। চলুন, আমি রেডি। আপনাকেও অনেক হ্যান্ডসাম লাগছে আজকে। কেন, আমি কি হ্যান্ডসাম না? সাদা শার্টের উপর নীল ব্লেজার, অন্য দিনের থেকে আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। দেখেন, মেয়ে ক্লায়েন্ট আবার আপনার প্রেমে পড়ে না যায়। কি যে বলেন এইসব। আচ্ছা চলুন, এমনি দেরি হয়ে গেছে। চলুন। আজকে আকাশে 4টা ভরা পূর্ণিমা। নাবিলাকে নিয়ে আস্তে আস্তে সমুদ্র পাড়ে একটা স্থানে নিয়ে গেলাম। এইখানে কি হবে? এখানে ডিলটা নিয়ে কথা হবে। ও আচ্ছা, কিন্তু সাজানোটা কি খুব সুন্দর হয়েছে। চারপাশে মশালে আগুন ধরিয়ে মাঝখানে একটা টেবিলা, সেটাতেও ক্যান্ডেল লাইট জ্বালিয়ে রেখেছে। আপনার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? এত সুন্দর করে সাজানো কোথাও আগে যায়নি তো। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। আমি একটু সামনে এসে আগে থেকে বলে রাখা 2জন মেয়েকে সাথে করে নিয়ে আসলাম। নাবিলা উঠে দাঁড়ালো ওদের দেখে। একজন নাবিলাকে বলল, আপনার মুখ থেকে কাপড় সরান, না হলে তো প্রেজেন্টেশনই হবে না। নাবিল আমার দিকে একবার তাকিয়ে মুখ থেকে কাপড় সরাতেই একটা দমকা হওয়ায় মশালের আগুন নিভে গেল। ক্যান্ডেল লাইটগুলো নিভে গেল, শুধু একটা বাদে। নাবিলা তো চোখ দুটো বন্ধ করে রেখেছে হাত দিয়ে, হয়তো বালু মুখে যাওয়া থেকে বাঁচতে। কিন্তু বাতাসটা তো কৃত্রিম, শুধু ক্যান্ডেল লাইটের আলোগুলো নিভাতেই। কিন্তু ক্যান্ডেল লাইট নিভেনি। নাবিলা চোখে হাত দিতেই দুপাশে 2 মেয়ে ব্যাগ থেকে বের করে কয়েকগুলো লাল গোলাপ টকটকে ফুল আমার হাতে দিল। আমি ফুলগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে নাবিলার দিকে ফুলগুলো বাড়িয়ে দিলাম। ওর আঁখি দুটো খোলার অপেক্ষা করছে। মেয়ে দুটো গিয়ে একটা ক্যান্ডেল লাইট দিয়েই বাকিগুলো ধরিয়ে মশা ধরাতে যাবে, এমন সময় নাবিলা ক্যান্ডেল লাইটের আলোয় চোখ খুলল। আমাকে এই অবস্থায় দেখে নাবিলা ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমার রক্ত চলাচল তীব্র থেকে তীব্র হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করবো। মনে এক হাত ভয় রেখে এক বুক ভালোবাসা নিয়ে আস্তে আস্তে বলতে থাকলাম, নাবিলা, আপনি আমাকে সারা জীবন দেখে শুনে আপনার করে রাখবেন। আপনাকে প্রথম দেখার পর থেকে আজ পর্যন্ত ক্রমশ আপনার প্রতি আমি দুর্বল থেকে দুর্বল হয়ে পড়েছি। ক্ষুদ্র ক্ষুদ্র মায়া, বিন্দু বিন্দু স্বপ্ন বনে আজ বুকের ভিতর এক বুক ভালোবাসার সিক্ত হয়েছে। আর না বলে থাকতে পারলাম না। জানি হয়তো আপনার মনে এখন অনেক ভাবনাই থাকতে পারে। আপনাকে পাওয়ার জন্য এতদিন আমি আপনাকে সহযোগিতা করেছি, কিন্তু না, আজ আপনি আমাকে ফিরে দিলেও আপনি যেখানে ছিলেন সেখানে থাকবেন, সেটা কারোর হৃদয় হোক কিংবা বাহিরে। আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, কিন্তু আমি আপনাকে না বলতে পারে কষ্টে মরার সে বলে দেই। আপনি রাজি না হয় কষ্টে মরতে চাই, তখন আমি আমার ভালোবাসার কথা বলতে পেরেছি। এটা ভেবে হয়তো নিজেকে সান্ত্বনা দিতে পারবো। আমি আপনাকে ভালোবাসি, সমুদ্রের প্রতিটা বিন্দু পানির মতো স্বচ্ছভাবে ভালোবাসি। সূর্যের আলোর মতো চিরন্তর সত্যি আপনাকে ভালোবাসি। মেঘ হয়ে আপনার আকাশে সারা জীবন বাঁচতে চাই। রাতের আকাশে যেমন চাঁদ একা জ্বলজ্বল করে, ঠিক সেইভাবে আপনার প্রতিটা ভালো কিংবা খারাপ সময়ে চাঁদের মতোই আপনার আকাশে জ্বলজ্বল করে থাকতে চাই। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, আমার হাত থেকে ফুলটা নিয়ে নিন। আর যদি না হয়, তাহলে সবগুলো ক্যান্ডেল লাইটের আলো নিভিয়ে দিন। অনেকক্ষণ ভেবে নাবিলা সবগুলো ক্যান্ডেল লাইটের আলো নিভিয়ে দিল। আমি এখন আগের ন্যায় হাঁটু গেড়ে বসে আছি। নাবিলার ক্যান্ডেল লাইট নিভানো দেখে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গোলাপের ওপর। এখন শুধু নীরবতা। পুরো এলাকাটা যেন থমকে গেছে। চারপাশে শুধু মশালের আলো ছাড়া কিছুই নেই, জনশূন্য এলাকা। নাবিলা ক্যান্ডেল লাইটের আলোগুলো নিভিয়ে আস্তে আস্তে এগিয়ে এসে বলল, আপনি জানেন না আমি অন্য কাউকে পছন্দ করি? আমি কিছু বলার মতো নেই।
বাক্রত হয়ে বসে আছি। নাবিলা আরও কিছুটা এগিয়ে এসে বলল, আমি প্রেম ভালোবাসা চাই না, আমি যাকে পছন্দ করি তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই। আপনি যদি আমাকে বিয়ে করতে চান ফুলগুলো বাড়িয়ে দিন, আর না হলে ফুলগুলো রেখে উঠে পড়ুন। আমি আর এক মুহূর্ত দেরি না করেই ফুলগুলো বাড়িয়ে বললাম, আপনাকে প্রতি মুহূর্ত আগলে রাখতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। নাবিলা আমার হাত থেকে ফুলগুলো নিল। আমি উঠে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নাবিলা একটু সময় পর জড়িয়ে ধরলো। আমি ওর কপালে একটা উষ্ণ আভাকে, 1 সপ্তাহের ভিতর আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার বাসায় যে আগে কথা বলতে হবে। সেটা কাল বাসায় ফেরার আগেই হয়ে যাবে, তা নিয়ে ভাববেন না। কি ভাববে? আব্বু মা আপনাকে ঘরের বউ করে আনতে চায়, তারা কাল গিয়ে কথা বলবে আন্টির সাথে। ও আচ্ছা, কিন্তু আপনাদের সাথে আমাদের মানায় না, তারপরেও আপনার আব্বু আম্মু আমার সাথে আপনার বিয়ে দিতে চান কেন? আজকের এই রিফাত আর অতীতের রিফাতের সাথে কোনো মিল নেই। আমার এই বদলে যাওয়ার পিছনে সম্পূর্ণ আপনার হাত রয়েছে। কিভাবে আমার হাত রয়েছে? আমি তো কিছুই করিনি। আপনার সাথে দেখা হওয়ার আগে আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। মাঝরাতে বাড়ি ফিরতাম, মাঝে মধ্যে অনেক মেয়ের সাথে চুক্তিও করেছিলাম। আব্বুর টাকা নষ্ট করা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। কিন্তু আপনাকে দেখার পর কি যেন হলো, আমার সম্পূর্ণ বদলে যেতে লাগলাম। বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারিনি, কি? আপনি না কাউকে পছন্দ করতেন। করি তো, এখনো করি। তাহলে আমার সাথে বিয়ে করতে যে রাজি হলেন? যাকে পছন্দ করি সে বিয়ের প্রস্তাব দিলে না করে দেওয়া যায়। বুঝলাম না আপনার কথা। এত বুঝতে হবে না। খিদে লাগছে, খাওয়ার কিছু হবে নাকি খালি পেটে থাকবো? আপনি বসুন, আমি খাবারের কথা বলে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন এখানে, আমার ভয় করছে, নির্জন এলাকা। জাস্ট 1 মিনিট। আমি গিয়ে পিছন থেকে খাবারের কথা বলে আসলাম। কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল। খাবার খাওয়া শেষ করে উঠতে গিয়ে উঠতে পারলাম না। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো দুজনেরই। আর কিছুই মনে নেই। চোখ জোড়া খুলে দেখলাম কোনো একটা পুরাতন গোডাউনে পড়ে আছি। সাথে সাথে নাবিলের কথা মনে পড়তেই চারপাশটা ভালো করে একবার তাকিয়ে দেখলাম নাবিল একটু সাইডে পড়ে আছে। আমার হাত পা বাঁধা। অনেক কষ্টে গড়িয়ে নাবিলের কাছে গিয়ে ওকে ডাকতে নাবিলা বলল, আমরা এইখানে কেন? কিভাবে আসলাম এইখানে? আমি সেটাই ভাবছি, কি আমাদেরকে এখানে নিয়ে আসলো। নাবিল, আপনি ভয় পাবেন না, আমি আছি তো, কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনার কিছু হতে দেব না। নাবিলাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিলাম। আমি চোখের পানিগুলো মুছে দিতে লাগলাম। তখনই গোডাউনে কারো প্রবেশের শব্দ পেলাম। নাবিল আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। বাধা 2 হাতের ফাঁকে আমার গলা চেপে কোনো একটা অদৃশ্য আস্তে আস্তে মানুষরূপে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। যতই সামনে আসতে লাগলো মানুষটাকে আমার ততই চেনা চেনা মনে হতে লাগলো। একদম সামনে এসে একটা বিধ্বংস হাসি দিয়ে বলল, মিস্টার রাহিয়ান রিফাত নীরব চিনতে পেরেছে আমায়? তুমি মিনহার সে বয়ফ্রেন্ড না? আমি মিনহার সেই বয়ফ্রেন্ড ছিলাম। এখন আমি শুধুই একজন স্মাগলার, কক্সবাজারের সবচেয়ে বড় স্মাগলার। তোর থেকে অনেক টাকা মিনহার মাধ্যমে আমি আত্মসাৎ করতাম। তুই ওকে ছেড়ে দেওয়ার পর আমিও সব কিছু ছেড়ে কক্সবাজারে এসে টুকটাক ছিনতাই করতে করতে একসময় স্মাগলারের পথে চলে আসি। তুই কক্সবাজারে আসার কথা শুনে কেন যেন তোর সইল না। তোর সাথে ছিনতাই কিংবা ডাকাতি করে তোর সাথে মূল্যবান কিছুই পাবো না, কিন্তু একটা জিনিস করতে পারি। এই কই রে তোরা, এদিকে আয় তো, ওর পকেট থেকে নেওয়া মোবাইলটা দিয়ে যা। আমাকে মোবাইলটা দিয়ে বলল বাসায় কল দিতে। বুঝতে বাকি রইল না যে কিডন্যাপিংয়ের কথা বলে বাসায় মোটা অঙ্কের টাকা চাইবে। তোর মূল্য কত হতে পারে? ওহ, তোর সাথে তো একটা মেয়েও আছে। দুজনের জীবনের মূল্য কম করে হলেও 2 কোটি না। না, 2 কোটি কি করে হয়? বাপের একমাত্র ছেলে তুই। আচ্ছা, তোর বাপকে কল দে। আব্বুর নাম্বারে কল দিতে আব্বু মোবাইলটা ধরলো লাউড স্পিকারে। কিরে নাবিলা কি রাজি হয়েছে? আম্মু, আব্বু কোথায়? কেন, কি হয়েছে? দাঁড়া দিচ্ছি। আব্বু, আমাদের কিছু লোক ধরে নিয়ে এসে বেঁধে রেখেছে। কি, কোথায়? জানি না, গোডা। কুত্তার বাচ্চা, মোবাইল দে। আপনার ছেলেকে জীবিত পেতে হলে আজকের মধ্যে 4 কোটি টাকা জোগাড় করুন, সাথে ফ্রিতে মেয়েটাকেও ছেড়ে দিব। আমি সন্ধ্যায় আবার কল দিয়ে বলে দিব কোথায় আসতে হবে। বলে কলটা কেটে দিল। আমাদের কিছু খাবার দিয়ে চলে গেল। হাত পা বাঁধা অবস্থায় নাবিলার দিকে তাকিয়ে বললাম, মাফ করবেন, আমার জন্য আজ আপনার জীবনও ঝুঁকিতে। কাল রাতে কি বলছিলেন মনে নেই? আমার সুসময় দুঃসময় আপনি আমার পাশে থাকবেন, তাহলে আমি কেন থাকবো না? আমি আর কিছুই বলতে পারলাম না। বাদনযুক্ত হাতে নাবিলাকে কিছু খাবার মুখে তুলে দিলাম। নাবিলা আমাকে কিছু খাবার খেয়ে দিল। দুজনে মাটিতে শুয়ে রইলাম। নাবিলা, আর যদি এখান থেকে বেঁচে ফিরতে না পারি? তাতে কি হবে? আপনার সাথে আমারও মরে যেতে দ্বিধা নেই কোনো।
আমার বুকে মাথা রেখে শোবেন একটু? নাবিল আমার বুকের মাঝে এসে মাথা রাখলো। আমি বাঁধনাতে নাবিলাকে জড়িয়ে নিলাম বুকের সাথে। সারাদিন এইভাবেই কেটে গেল। নাবিলাকে জাপটে ধরে শুয়ে শুয়ে। সন্ধ্যায় আসলো ওরা। আবারও পুনরায় অন্য নাম্বার দিয়ে কল দিল। আব্বু রিসিভ করলো। টাকা জোগাড় হয়েছে? 3 কোটি হয়েছে, আর 1 কোটি সম্ভব হচ্ছে না। কালকের ভিতর 4 কোটির ব্যবস্থা করেন। আমি সকালে কল দিব, আর না হলে কাউকে জীবিত ফেরত পাবেন না। কুত্তার বাচ্চা, তোর বাপের টাকা কি কম রে, যে 4 কোটি টাকাতেই হিমশিম খাচ্ছে? নাকি তুই সব টাকা শেষ করে দিয়েছিস? তোর তো টাকা ওঠানোর অভ্যাস আছে। এই মেয়েটা কে রে? অনেক ভালো লাগছে। এই বিমাল, টাকাটা হাতে আসুক, মেয়েটাকে সুন্দর একটা রাত উপহার দিব। সো সুইট বেবি। চুপ, মুখ সামলে কথা বল। ওর নামে একটা বাজে কথা বলবি না। বললে কি হবে? কি করবি তুই? কুত্তার বাচ্চা, তুই আগে নিজে চিন্তা কর যে বেঁচে ফিরতে পারস কিনা। আর নীল পরিষদ নিব, তা না কি করে হয়? সো হট বেবি, প্লিজ ওয়েট জাস্ট 1 নাইট বেবি। মা। সবাই চলে গেল। নাবিলার চোখের পানি মুছে দিয়ে বললাম, আমার উপর বিশ্বাস রাখো। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি তোমার শরীরে একটা আঁচড় লাগতে দেব না। কিছুক্ষণ পর একজন আসলো খাবার নিয়ে। এই যে ভাই, হাতের বাঁধনটা একটু উপরে তুলে দেন। এত শক্ত করে বেঁধেছেন, হাতের চামড়া পর্যন্ত উঠে যাচ্ছে। ছেলেটা এগিয়ে এসে আমার হাতের বাঁধন উপরে তুলে দিল। ওর হাতেরটা উপরে তুলে দিন। ছেলেটা ঘুরে নাবিলার হাতের বাঁধন উপরে তুলতে লাগলো। আমি এর পিছন থেকে পিস্তলটা একটানে আমার হাতে নিলাম। এই শালা, হাত উপরে তোল, আর সাথে ছুরিটা নিচে রাখ। পিছন থেকে ছুরিটা নিচে রেখে হাত উপরে তুললো। নাবিলা নিজের হাত পায়ের বাঁধন কেটে আমার পায়ের আর হাতের বাঁধনে কেটে দিল। এখন বল, এখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে, আর এটা কোন জায়গা? এখান থেকে সোজা গিয়ে ডান পাশে 2টা দরজা পাবেন। 3য় দরজা দিয়ে গিয়ে সামনে দেখবেন মেন গেট। বাইরে আর কে আছে? কতজন আছে সত্যি করে বল, না হলে। পিস্তল আমি নতুন ধরিনি, আমারও পার্সোনাল পিস্তল আছে। টানা 8 বার শুটের পরীক্ষা দিয়ে 7 বারই ফার্স্ট হয়েছি। সুতরাং আমার টার্গেট একদম জায়গা মতোই লাগবে। ভাই, বাইরে আর 3 জন আছে। আমরা 4 জন আপনাদের রাতের পাহারা দেওয়ার জন্য রাখছি। তোর মোবাইলটা বের কর, ওদের কল দে, আর বলবি যে এখানে বিপদ হয়েছে, তাড়াতাড়ি আসতে। সে কল দিল, আর যা যা বলেছি তাই বলল। আমি আর নাবিলা দড়ি দিয়ে ওর হাত পা বেঁধে মুখে একটা রশি দিয়ে বেঁধে দিয়েছি, যেন কিছু বলতে না পারে। নাবিলার হাতে ছুরি আর আমার হাতে পিস্তল নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে পড়লাম। একটু পর এক এক করে সবাই দৌড়ে আসলো রুমে ঢুকতেই পেছন থেকে 2 জনকে গুলি করে দিলাম। একজন ঘুরে পিস্তল হাতে নিতে নিতেই গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিলাম। গুলির শব্দ শুনে নাবিল আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি সবার কাছ থেকে পিস্তল আর ছুরিগুলি নিয়ে একজনের মোবাইল হাতে নিয়ে জরুরি সেবার জন্য 999 কল দিলাম, আর বললাম লোকেশন ট্র্যাক করে এই জায়গায় তাড়াতাড়ি চলে আসতে। তারপর আব্বুর নাম্বারে কল দিয়ে বললাম যে কোনো চিন্তা না করে ডিএমপির সাথে কথা বলতে, আর এই নাম্বারে ট্র্যাকিং করে যেন এখানে তাড়াতাড়ি টিম পাঠায়। তোকে বলি, শোন, যা যা সত্যি তাই বলবি। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু তুই সব কিছু সত্যি বলবি। বিশেষ করে আমাদের এখানে কে ধরে এনেছে তার সব খারাপ কাজের কথা বলবি। আমার কথা মতো সব করলে আমি তোর শাস্তি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আর না হলে সারা জীবন জেলেই পচে মরবি। কিছুক্ষণ পর পুলিশ আসলো, তারপর র্যাবও আসলো। এই একটাকে বাঁচিয়ে রেখেছি যেন এর দ্বারা প্রধান আসামি ধরা খায়। আমি আইনের নিকট ক্ষমা প্রার্থী, আমাদের দুজনের জীবন ঝুঁকিতে, তাই আমি ঝুঁকিমুক্ত করতে এই 3 জনকে মারতে বাধ্য হয়েছি। এই জন্য আদালত আমাকে যে শাস্তি দেয় তাই আমি নিতে রাজি। পুলিশ লাশগুলো উদ্ধার করে নিয়ে গেল, আর ওই ছেলের সাথে আমাকে হাত করা পরাতে গেলে র্যাব বাধা দেয়। আমাদের ঢাকা থেকে ডিআইজি, ডিআইপি সবাই বলেছে ওদের যেন সুস্থভাবে ফিরিয়ে দিতে পারি। তিনিও তো নিজের জীবন বাঁচাতে মারলেও এর বিচার আদালত করবে, আমরা ছেড়ে দিতে পারবো না। আচ্ছা দাঁড়ান, আমি আগে ডিআইজি স্যারকে কল দিয়ে জেনে নেই। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। র্যাবের টিম প্রধান সব কিছু বলল। ডিআইজি স্যার বলল পুলিশ অফিসারকে দিতে মোবাইলটা লাউড স্পিকারে দেওয়া হলো, তাই সব শুনতে পারছি। নিজেদের দ্বারা তো কিছু হয় না। 2 দিন ধরে এই কেস এর কাজ চলছে, নিজেরা তো কিছুই পারো না। আমি চাই এর কেসটা র্যাব সামলাক। তোমরা এইখান থেকে চলে যাও, আর এই বিষয় জানানো না এমন ভাব থাকো। পুলিশ লাশ এবং আসামিদের র্যাবের হাতে তুলে দিয়ে ওরা সবাই প্রস্থান করলো। র্যাব প্রধান আমাদের বাসায় ফেরার ব্যবস্থা করে দিল। আমি আসার সময় অফিসারকে বলে আসলাম যেন এর মুখ থেকে সব কথা বের করে। এর পিছনে যে জড়িত সে অনেক বড় স্মাগলার। আমাদের চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেসে একটা কেবিনের ব্যবস্থা করেও দেওয়া হলো। নাবিলা নীল শাড়িতে আমার বুকের সাথে লেপ্টে আছে। আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। নাবিলার কপালে একটা উষ্ণ পর শেখে
ওর ঘাড়ে নাক চেপটে ধরে অশরীরের গন্ধ নিতে লাগলাম। নাবিলার চুলগুলো এখন আমার মুখে ঘুরিয়ে নিয়েছে। ইচ্ছে করছে নাবিলার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিতে। নাবিলার কপালে, নাকে, ঠোঁটে একটা উষ্ণ একটা আওয়াজ দিতেই নাবিলার শরীর কেঁপে উঠল। আপনি এমনভাবে কেঁপে উঠলেন কেন? এইভাবে ছুঁয়ে দিলে তুমি কেঁপে উঠবে না তো কি করব? এর আগে অন্য কোনো পুরুষের ছোঁয়া পায়নি, হঠাৎ এমন ছোঁয়াতে শরীর কেঁপে উঠেছে। দুঃখিত, তুমি বলে ফেলেছি। তোমার অনেক ভয় করছে তাই না? আপনার? আপনি আমার কথায় রাজি হয়েছেন। আমার দুঃসময় আমার পাশে ছিলেন। আপনি থাকতে কিসের ভয়ে? আমার একটা গানের কলি খুবই মনে পড়ছে। শুনি, বলেন তো দেখি। তবে তাই যদি হয়, করি না কো ভয়ে, জানি আধা রাত্র ঘুনিয়েই হবে সূর্যোদয়। আপনি তো দেখি ভালোই গান পারেন। একটু চেষ্টা করতাম আর কি। কিছুক্ষণ পর একটা স্টেশনে ট্রেন থামলো। পকেটে হাত দিয়ে দেখি 100 টাকা আছে শুধু। তাও যে কিভাবে আছে ভাবছি। কেবিনে জানালা খুলে 6টা রুটি আর ভাজি নিলাম। 80 টাকা রাখলো। একটু পর দেখলাম পত্রিকা বিক্রি করছে। একটা পত্রিকা নিলাম। ট্রেন ছাড়লো। নাবিলাকে আমি খাই দিলাম, সে আমাকে খাই দিল। খাওয়া শেষ করে নাবিলা আবার আমার বুকে মাথা রাখলো। কেবিনে শুধু আমরা দুজন হয়। নাবিলাকেও আমার সাথে মিশিয়ে নিলাম মুখে জড়িয়ে ধরে। কাঁধে মাথা রেখে পেছন দিক দিয়ে পত্রিকা হাতে নিয়ে তাকাতে অবাক হয়ে গেলাম। কক্সবাজারে 2 তরুণ তরুণীকে কিডন্যাপের 2 দিন পর উদ্ধার করলো র্যাব। এই উদ্ধার অভিযানে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত 3 জন, আটক হয়েছে 1 জন। নাবিলাকে বললাম, এই দেখো এটা কি লিখেছে। নাবিলাও হা হয়ে তাকিয়ে থাকলো। তারপর বলল, ভালো হয়েছে, আপনার এর মধ্যে যেতে হবে না। আমি নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নাবিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। 2 জন মানুষ আজ একজনেই রূপান্তরিত হয়ে গেলাম। নাবিলা, আপনার আব্বা আম্মাকে নিয়ে কাল থেকে আমাদের বাংলোতে থাকবেন। আমি চাই আমাদের বিয়েটা জাঁকজমকভাবেই হোক। আমি বর সেজে আপনাকে তুলে আনতে যাব। আর একটা কথা, বউ সাজে কিন্তু আপনাকে প্রথম আমিই দেখব, মনে থাকে যেন। নাবিলা লজ্জায় আমার বুকে মুখ লাগালো, আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এই সাথে শেষ হলো আরেকটা দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। আর আমাদের ভালোবাসা সার্থক হলো। কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পে তৈরি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।